যেটা আমরা হেডিং দিতে পারি মেকিং অফ দি কনস্টিটিউশন, ঠিক আছে? কারণ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে তোমরা জানো ভেরিয়াস অ্যাক্টগুলো রয়েছে, যে অ্যাক্টগুলোর কথা আমি আগের দিন বলেছিলাম, যে ওই অ্যাক্টগুলোর প্রচুর ফিচার কিন্তু আমাদের সংবিধানের মধ্যেও এসেছে। তো এই অ্যাক্টগুলো একটুখানি পরে আমরা জানবো। মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এই হেডিংটার মধ্যে আজকে আমরা টপিক করব। তাহলে আমরা লিখে রাখলাম 26 জানুয়ারি 1950, কারণ এই দিনে আমাদের সংবিধান কার্যকরী হয়েছিল। আর তৈরি হওয়ার স্টোরিটা তার পেছনে আছে, তো সেই বাকি পোর্শনটা আমরা ফোকাস করবো। আচ্ছা, আমাদের লোকাল পিপলদের কোনো যদি ডিমান্ড হয়, আমরা কার থ্রু দিয়ে সেই ডিমান্ডটাকে সরকারের কাছে পাঠাই? আচ্ছা, পঞ্চায়েতের প্রধান, তার মানে তিনি একজন রিপ্রেজেন্টেটিভ, রাইট? আর এমএলএ এমপি কে দিয়ে কি বলি? লোকাল ডিরেক্টলি চেয়ারম্যানকেও গিয়েও বলি না, মেয়র বা চেয়ারম্যানকে গিয়ে আমরা কজন বলি? মেনলি আমরা লোকাল যারা পলিটিক্যাল লিডার থাকে তাদেরকেই বলি। তার মানে পলিটিক্যাল পার্টির থ্রু দিয়েই আসলে ডিমান্ডটাকে পৌঁছানো হয়। এক্স্যাক্টলি, যদি না শুনে তখন আমরা এক্স্যাক্টলি। তো এই জন্য আমরা পলিটিক্যাল পার্টি হচ্ছে আমাদের সেই মিডিয়াম যার থ্রু দিয়ে পাবলিকের ডিমান্ডটাকে সরকারের কাছে পৌঁছে দেওয়া যায়। এক্স্যাক্টলি সেটাই হয়েছিল আমাদের 1885-এ প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফর্মেশন করা হয় সেই জন্য, এবং পরবর্তীকালে 1906 সালে আমরা দেখবো মুসলিম লীগ ফর্মেশন হচ্ছে। এবং এই দুটো পলিটিক্যাল পার্টি ছাড়াও 1921 সালে শিরোমণি আকালি দল বলে আরেকটি আঞ্চলিক দল তৈরি হয়, যেটা ভারতবর্ষের প্রথম আঞ্চলিক দল। এটা গুরুদ্বারা মুভমেন্টকে সামনে রেখে সেই দলটা ফর্মেশন করে। তো এই যে পলিটিক্যাল পার্টিগুলো ফর্মেশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের এই মেকিং অফ দি কনস্টিটিউশনের ক্ষেত্রে। তার কারণ লোকাল পিপলের ডিমান্ডটাকে সরকারের কাছে পৌঁছে দেবার এই মিডিয়ামগুলো সেই সময় প্রয়োজন ছিল। এখন দুম করে 1934-এ সবাই ভারতবর্ষের সংবিধান কি করে তৈরি করা যায় সেই নিয়ে লেখালেখি শুরু করলো, যার মধ্যে মানবেন্দ্রনাথ রয় তিনি তার ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া গেজেটের মধ্যেও এ সম্পর্কে উল্লেখ করলেন। সেই ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া গেজেটের মধ্যে তিনি কি বললেন? তিনি বললেন এটা একটা যে দেশ হয়, সেই দেশের মানুষ কি করবে, সবাই সরাসরি সংবিধান বানাবে না, রিপ্রেজেন্টেটিভদের দিয়ে, এই দেশের রিপ্রেজেন্টেটিভদের নিয়ে একটা বডি তৈরি হবে। এই বডিটা নাম হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যার কাজ হবে একটা নতুন সংবিধান তৈরি করা। ডিরেক্টলি সংবিধান জনগণ তৈরি করছে না, জনগণ তাদের রিপ্রেজেন্টেটিভকে নিয়ে একটা বডি বানাচ্ছে, এই বডিটার কাজ হচ্ছে সংবিধান তৈরি করা। তাহলে এই যে সংবিধান তৈরি হচ্ছে, এই রিপ্রেজেন্টেটিভটা কাদের হয়ে করছে? দেশের মানুষের হয়ে। তাহলে আলটিমেটলি বা দেশের মানুষই পরোক্ষভাবে সংবিধান তৈরি করছে। এই যে ধারণা, এটা 1934-এ এম.এন. রয় তার লেখালেখির মধ্যে দিয়ে দিলেন। কিন্তু ব্রিটিশরা সেই একজনের কথা তো শুনবে না, তাই 1935-এ কংগ্রেসের প্ল্যাটফর্ম থেকে এই ডিমান্ডটাকে রেজ করা হলো, কারণ কংগ্রেসের কথা ব্রিটিশরা কেয়ারফুলি শুনতো। তাহলে লেখো নেক্সট পয়েন্ট, মানে ফার্স্ট পয়েন্ট 1934 বলে দেখো, ফর দ্য ফার্স্ট টাইম the idea of an independent constituent assembly, the idea of an independent constituent assembly, for the first time the idea of an independent constituent assembly constituent assembly, বারবার সিএও লিখে নিতে পারো শর্টে। constituent assembly was put forward by put forward by এম.এন. রয়, মানবেন্দ্রনাথ রয় বা এম.এন. রয় লিখতে পারো, যদিও এটা তার ছদ্মনাম, অ্যাকচুয়াল নাম হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। এম.এন. রয়। তাহলে এখান থেকে কোশ্চেন দেয় যে প্রথম গণপরিষদের ডিমান্ড কত সালে রেজ হয়? প্রথম গণপরিষদের ডিমান্ড কে সামনে নিয়ে আসে? সাল হচ্ছে 34, আর সামনে নিয়ে আসে এম.এন. রয়। কিন্তু এই কোশ্চেনটা যখন বলবে অফিসিয়ালি এই ডিমান্ডটা কত সালে রেজ হয়, তখন কিন্তু 35 হয়ে যাবে আনসার। তো নেক্সট পয়েন্ট ওটাই করো, 1935-এ বাই অফিসিয়ালি আইএনসি ডিমান্ডেড ফর, আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, by officially INC demanded for an independent constituent assembly, স্বাধীন
Constituent Assembly, CA. Next point, 1940, ব্রিটিশরা অগাস্ট অফার নামে একটা ডকুমেন্ট বানালো, যে ডকুমেন্টের থ্রু দিয়ে কংগ্রেসের এই ডিমান্ডটাকে অ্যাকসেপ্ট করে নিল। কেন করলো একটু ব্যাপারটা মনে করো। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্টার্ট হয়ে গেছে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু থেকেই আস্তে আস্তে কিন্তু যত ওয়েস্টার্ন কান্ট্রি তারা এবার কলোনিয়াল রুলিং বন্ধ করার জন্য উদ্যোগ নিচ্ছে। তো সেখানে অবশ্যই তারা যত কলোনিয়াল রুলিং আছে সেখানে যদি এরকম কোনো ডিমান্ড হচ্ছে তো সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তো তার থ্রু দিয়ে দেখবো 1940-তে এই ডিমান্ডটাকে অ্যাকসেপ্ট করছে। তো লেখো হাইফেন দিয়ে, ডকুমেন্টের নাম হচ্ছে অগাস্ট অফার। দ্য অগাস্ট অফার, comma, the August offer, comma, an official document where the demand of INC were accepted. অগাস্ট অফারের মাধ্যমে এই ডিমান্ডটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া হলো। 1942-তে এই জন্য ব্রিটেন থেকে একটা কমিটিকে সেন্ড করা হলো। এই কমিটির নাম ক্রিপস মিশন। এই কমিটিতে একজনই ব্যক্তি ছিলেন, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। তাহলে হাইফেন দিয়ে লেখো, দ্য ক্রিপস মিশন কেম ইন ইন্ডিয়া। দ্য ক্রিপস মিশন, ক্রিপস লেখার সময় ব্র্যাকেটে পুরো নামটাই লিখে নাও তো, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। অনেক সময় কোশ্চেন দেয়, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, STAFFORD, স্ট্যাফোর্ড ক্রিপস। আচ্ছা ঠিক আছে, সবগুলো বাংলায় বলে দিচ্ছি, ঠিক আছে। স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, আচ্ছা 1942-তে লেখো, দ্য ক্রিপস মিশন কেম ইন ইন্ডিয়া। ক্রিপস মিশন ভারতে এলো। স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ব্র্যাকেটে লিখে নিতে বললাম। কেন এলো? টু ডিসাইড দ্য কম্পোজিশন অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদের সদস্য সংখ্যা কত হবে এটা ডিসাইড করার জন্য সে এলো। সো টু ডিসাইড দ্য কম্পোজিশন, গঠন, কম্পোজিশন অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। হয়েছে? 1942-তে এই কমিশন এসে মুসলিম লীগ এবং আইএনসির সঙ্গে বসে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলো না। তার কারণ ক্রিপস বলছিল এই বডিটা হবে ব্রিটিশদের নিয়ে, আর আইএনসি মুসলিম লীগ বলছিল না এটা ইন্ডিয়ানদের নিয়ে হবে। তো দুজনের মধ্যে মতভেদ হয়, কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। কমিটি টোটালি ফেলিওর। সো ব্যাক করে চলে গেল ব্রিটেনে। তো আফটার ফুল স্টপ ওখানে লেখো, দ্য রিকমেন্ডেশন অফ ক্রিপস, ওর সঙ্গেই দ্য রিকমেন্ডেশন অফ ক্রিপস were rejected by INC and Muslim League. Recommendation of CRIPS, CRIPS, CRIPS were rejected by INC and All India Muslim League. নেক্সট আরেকটা কমিটি তারা পাঠাচ্ছে 1946-এ, সরি 45-এ। মনে করো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেছে কিন্তু, এবং 45 শেষ হওয়ার পরেই আমরা দেখব যে লিগ অফ নেশনের জায়গায় নতুন বডি চলে এসেছে, ইউনাইটেড নেশন। তারা ইউনাইটেড নেশন ফর্মেশন করে ফেলেছে 45-এর অক্টোবরে। এবার তাকে কি করতে হবে, ইউনাইটেড নেশনসের মেম্বার কান্ট্রি তো বলেই দিয়েছে যত উপনিবেশ দেশ আছে এগুলোকে আমরা স্বাধীনতা দিয়ে দেবো। তাহলে মেন হোতা কারা ইউনাইটেড নেশনের? USA, UK, এরাই তো মেন হোতা। তো তারাই যদি কলোনিয়াল রুলিং চালাতে, আর বা পাঁচটা লোক তো শুনবে না। তাই তাড়াতাড়ি তারাই উদ্যোগ নিচ্ছে আগে যে এইখানে ভারতবর্ষের মতো দেশগুলোকে স্বাধীনতা দিয়ে দিতে। তো 1946-এ হাইফেন দিয়ে লেখো। এরপরে যে মিশন কমিটি এলো তার নাম হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যান। তো ওইটাই হাইফেন দিয়ে লেখো, দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান came in India to decide the strength
of the constituent assembly, but to decide the composition to decide the composition of the constituent assembly. Composition of the constituent assembly. প্রিপস মিশনে যা ছিল এখানেও তাই, একই কারণ, উদ্দেশ্য একই। The constituent assembly. ক্লিয়ার? ডট দাও। এই কমিটিতে 3 জন মেম্বার ছিলেন। চেয়ারম্যান ছিলেন লর্ড পেথিক লরেন্স। ওটা দিয়ে কোশ্চেন দেয়, তো ওখানে ওই পয়েন্টের মধ্যে আফটার ফুল স্টপ লেখো, ইট ওয়াজ আ 3 মেম্বার্ড কমিটি। ইট ওয়াজ আ 3 মেম্বার্ড কমিটি বলে মেম্বার 3টের নাম লিখবো, ঠিক আছে? আমি বোর্ডে লিখে দিচ্ছি। সো এই হচ্ছে 3 জন মেম্বার। চেয়ারম্যান ছিলেন লরেন্স, তো পাশে চেয়ারম্যানটা লিখে রাখবেন। ওকে, 3 সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হলেন পেথিক লরেন্স, যিনি চেয়ারম্যান ছিলেন, সভাপতি ছিলেন এই কমিটির, এভি আলেকজান্ডার, যিনি সদস্য ছিলেন, আর একজন সদস্য হচ্ছেন স্ট্যাফোর্ড ক্রিপস, যিনি আগের বারও এসেছিলেন। সেই সময় গোটা ভারতবর্ষ 3টে অঞ্চলে ভাগ ছিল। 11টা গভর্নরের প্রভিন্স ছিল, লাইক বেঙ্গল প্রভিন্স, মাদ্রাস প্রভিন্স, বোম্বে প্রভিন্স, এরকম 11টা ছিল। প্রিন্সলি স্টেট ছিল অনেক, যেখানে দেশীয় রাজা, রানী, নিজাম, জমিদার এরা রুল করছে। আর ছিল ব্রিটিশ চিফ কমিশনার এরিয়া 4টে, দিল্লি, মেওয়ার, আজমির আর কুর্গ, বালুচিস্তান। তো এই হচ্ছে বালুচিস্তান, দেখো এই হচ্ছে 4টে এরিয়া, দিল্লি, মেওয়ার, আজমির, মেবার, আজমির আর পূর্ব বালুচিস্তান। এই 4টে এরিয়া ছিল যেখানে ডিরেক্টলি ব্রিটিশ চিফ কমিশনার রুল করত। তো এই যে গভর্নরের প্রভিন্স, এখান থেকে ঠিক করা হলো 292 জন মেম্বার ইলেক্টেড হয়ে আসবে। এখান থেকে আসবে 4টে এরিয়া, 4 জন মেম্বার ইলেক্টেড হয়ে আসবে। এই টোটাল তাহলে কত হলো? 296। এটা হচ্ছে ইলেক্টেড। আর এই যে প্রিন্সলি স্টেট, এখান থেকে 93 জন মেম্বার নমিনেটেড হয়ে আসবে, মনোনীত হয়ে আসবে। তাহলে এইভাবে টোটাল মেম্বার ঠিক করা হলো গণপরিষদের হবে 389। ক্লিয়ার এটা? তাহলে লেখো ওখানে আফটার ফুল স্টপ, প্যারা করে লিখতে পারো বা পরপর লিখতে পারো। The committee decided that the total number of members will be 389. Total number of members will be 389. মোট সদস্য কত হবে? 389 হবে। Out of this 292 members elected, out of these 292 members elected from, কি হবে বলো?
বোর্ডটা দেখে নাও। 11 গভর্নর্স প্রভিন্স, 292 members elected from 11 governors province. Okay, comma দাও। 93 members nominated from 93 members nominated from কোথা থেকে? দেশীয় রাজ্য মানে প্রিন্সলি স্টেট থেকে, nominated from princely states. And 4 members elected from British Chief Commissioners area. And 4 members elected from British Chief Commissioners areas. British Chief Commissioners areas. টোটাল 399 পেয়ে গেলাম আমরা। এখন প্রশ্ন হচ্ছে এই যে রেশিওটা কি করে করলো, কোন রেশিওতে এই নাম্বার অফ মেম্বার ফিক্সড হয়েছিল? 10 লাখ ইজ টু 1 এই রেশিও ফলো করে রিপ্রেজেন্টেশনটা ঠিক করা হয়। তো ছোট্ট করে পাশে লিখে নাও, এমনি জাস্ট স্টার দিয়ে লিখে নাও যে এখানে কোন রেশিও ফলো হয়েছিল, দ্যাট ইজ 10 লাখ ইজ টু 1। এটা তো একটা দিক গেল। দ্বিতীয়ত ওই যে ইলেকশন হয়েছিল তখন তো ইলেকশন আজকের মতো হয় না, কিরকম করে ইলেকশন হলো? এই ইলেকশনটা হয়েছিল ইনডিরেক্ট ইলেকশন। তাহলে ওখানে লিখে নাও একটা পয়েন্ট ছোট্ট করে, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন কিরকম ইলেকশন, লেখো ইনডিরেক্ট ইলেকশন। ইলেকশন লেখো ইনডিরেক্ট ইলেকশন। তাহলে কোশ্চেন দিতে পারে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচনটা কি ডিরেক্ট ইলেকশন হয়েছিল না ইনডিরেক্ট? ইনডিরেক্ট বলবো। আমাদের ভারতবর্ষে এখন ডিরেক্ট ইলেকশন ইনডিরেক্ট ইলেকশন দু রকমই হয়। তো আমি আগের দিন কি ইলেকশন নিয়ে কিছু বলেছিলাম? বলিনি। ইলেকশন আমাদের ভারতবর্ষে দু রকমের হয়, বলো কোন কোনটা আমরা ডিরেক্ট ইলেকশনে ভোট, মানে ডিরেক্ট ইলেকশন কোনটা কোনটা? লোকসভা ভোট আর রাজ্যসভা ভোট ডিরেক্ট ইলেকশন হয়। তুমি ভোট দাও গিয়ে? না ডিরেক্ট বলো আগে। আর পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির ভোট ওগুলো ডিরেক্ট ইলেকশন। তাহলে আমাদের ভারতবর্ষে ডিরেক্ট ইলেকশন যেগুলো হয় সেগুলো হচ্ছে লোকসভা, বিধানসভা আর লোকাল সেলফ গভর্নমেন্ট, তার মানে পঞ্চায়েত, তার মানে মিউনিসিপ্যালিটি, তার মানে কর্পোরেশন। ইনডিরেক্ট ইলেকশন কোনটা কোনটা? রাজ্যসভা, বিধান পরিষদ, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, আর হয় আর কোনো ইলেকশন নেই। তাহলে এই ইলেকশনগুলো হচ্ছে ইনডিরেক্ট ইলেকশন। ডিরেক্ট ইলেকশন আর ইনডিরেক্ট ইলেকশনে কি হয়, ডিফারেন্ট কি? যখন ডিরেক্ট ইলেকশন হবে বাই ডিফল্ট ইলেকট্রাল সিস্টেম ফিক্সড, বাই ডিফল্ট বেস অফ দ্য ইলেকশন ফিক্সড, সেম হবে গোটা পৃথিবীতে যেখানেই হবে সেমই হবে। কর্পোরেশন, যেমন কলকাতা কর্পোরেশন, এরকম ইলেকট্রাল সিস্টেমের নাম এখানে হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, বাংলায় বলতে পারো সাধারণ সংখ্যা গরিষ্ঠতা। এখানে ইলেকশনের নাম কি, ইলেকট্রাল সিস্টেমের নাম কি? সিঙ্গেল ট্রান্সফারেবল ইলেকট্রাল সিস্টেম, বাংলায় হচ্ছে একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতি। এখানে কার উপর বেস করে নির্বাচন হবে? ডিরেক্ট ইলেকশনে কিভাবে ভোট হয়? আপামর দেশের সব জনগণ ভোট দেয়, এটাকে আমরা কি বলি? সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার, ইংরেজিতে বলা হয় ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ।
আর এখানে বেস কি হবে? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। কলেজের ভোট দিয়েছে কেউ? কলেজের ভোট এইভাবে হয়, চয়েস ভোট দিতে হয়। আমাদের হয়ে ভোটটা দিচ্ছে। যেমন আমরা এমএলএ দের ভোট দিয়েছি, এমএলএরা রাজ্যসভার মেম্বারকে ভোট দেয়। আর মনে রাখবে, ইলেকশন যখনই হয় এইসব পোস্টের সব সিক্রেট ইলেকশন, সিক্রেট ব্যালট সিস্টেম, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেম। ভারতবর্ষের 6টা বিধান পরিষদ আছে, বিহারে আছে, পশ্চিমবঙ্গে নেই। হ্যাঁ, ওকে। আর কি? ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ইলেকট্রাল সিস্টেম, ওটাকে বাংলায় কি বলবো? সাধারণ সংখ্যাগরিষ্ঠ। আর ওটা একক হস্তান্তরযোগ্য। এটা বারবার লাগবে, এটা আজকে পড়লে যখন প্রেসিডেন্ট পড়বো তখন লাগবে, ভাইস প্রেসিডেন্ট পড়বো লাগবে, লোকসভা পড়বো লাগবে, বিধানসভা পড়বো লাগবে, বারবার লাগবে, রিপিটেডলি লাগবে। আর সব নির্বাচন কি হয়? গোপন ব্যালট ভোট পদ্ধতিতে হয়, সিক্রেট ব্যালটে হয়, ওপেন ব্যালটে কোনো ভোট হয় না, সবই গোপন ব্যালট। তো ওটা আর আলাদা, ওটা তো দুটোই সেম, ওটা আলাদা করার দরকার নেই। ওটা বাংলায় বলবো সাধারণ সংখ্যাগরিষ্ঠ। 10 জন যদি ভোটে দাঁড়ায়, সব থেকে বেশি যে ভোট পাবে সে জিতবে। ওটাকে ফার্স্ট পাস দ্য পোস্ট বলা হচ্ছে। ফার্স্ট বাকিদেরকে পিছিয়ে দিয়ে এগিয়ে থাকবে, দিস ইজ ফার্স্ট পাস দ্য পোস্ট। কথার ডিরেক্টলি কোনো মিনিং থাকবেই তার কোনো গ্যারান্টি নেই, কারণ এটা থিওরি, থিওরিতে নাম দেওয়া হয়েছে, কোনো একজন রাষ্ট্রবিজ্ঞানী কোনো এক কালে এরকম নাম দিয়েছিলেন। তো ক্যাজুয়ালি তোমরা বলতে পারো যে 5 জন যদি ভোটে দাঁড়ায়, সব থেকে বেশি যে পাবে তাহলে সে কি ফার্স্ট? তো ক্লাসে যেমন কি হয়, ক্লাসে যে ফার্স্ট হয় সে কি হয়? সব থেকে বেশি নাম্বার পায়। এখানে তো সেম, ওটাকেই ফার্স্ট পাস দ্য পোস্ট বলা হয়। ঠিক আছে? আর ওটা সিঙ্গেল ট্রান্সফারেবল, মানে একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতি। ওটার আবার ব্যাখ্যা আমরা প্রেসিডেন্ট পড়ার সময় বলে দেবো, ঠিক আছে? কারণ ওখানে তখন আর পড়তে হবে ওটা। তো এখানে আমাদের যেটার জন্য আমি এত কিছু ডিসকাস করলাম, মানে ডিরেক্টলি বলে দেওয়া যেত একটা লাইনে, না বলে পুরোটাকে আমাকে বলতে হলো, তার কারণ আইডিয়া ক্লিয়ার থাকা ভালো। আর সব থেকে বড় কথা, আমাদের এখানে ইনডিরেক্ট ইলেকশন হয়েছিল, এখন লিখে দিয়েছি। ইনডিরেক্ট ইলেকশন হয়েছিল মানে, এবার যদি জিজ্ঞেস করে তোমাদের যে গণপরিষদের নির্বাচন কোন সিস্টেম ফলো করে হয়েছে, কি হবে আনসার? গণপরিষদের নির্বাচন কার উপর ভিত্তি করে হয়েছিল, কি হবে আনসার? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। প্রাপ্তবয়স্ক ওইদিকে, তো ইনডিরেক্ট, তো ইনডিরেক্ট ওইদিকে হবে, এটা এখানে আসছে। বোঝা গেছে? আমি ওগুলো আর লেখালাম না, এটা লেখা মানে এবার যেখানে যেখানে এই ভোট দেখবে সব ডিরেক্ট ভোট মানে এটা, এগুলো আনসার হবে, তার সঙ্গে ইনডিরেক্ট ভোট মানে তার সঙ্গে এগুলো বাই ডিফল্ট যুক্ত থাকবে। ক্লিয়ার? তাহলে আবার আমরা ফোকাস করি, কোথায় ছিলাম? লাস্ট পয়েন্টে 1946 এর পয়েন্টে ছিলাম। রেশিও বলে দিয়েছি আর নির্বাচনটা কিরকম হয়েছিল বলে দিয়েছি। আর ওখানে নেক্সট পয়েন্ট কিছু করবে না। 46 এর নেক্সট পয়েন্ট করব, এটা মার্চের ইভেন্ট। হ্যাঁ, এই যে ক্যাবিনেট মিশন প্ল্যান এলো, এটা মার্চে হয়েছে, এবার হচ্ছে জুলাই টু অগস্ট। এগুলো সব 1946 এর মধ্যে হচ্ছে। জুলাই টু অগস্টের মধ্যে লেখো। আচ্ছা, এগুলো করোনি এখনো? আচ্ছা, করো না। ফ্র্যাঞ্চাইজ, সাফরেজও লিখতে পারো, এসইউএফএফ, আরএজি। কালকে সব পিএসসি অভিযানে যাচ্ছ? কালকে পিএসসি অভিযান না, ক্লাস আছে এখানে? হ্যাঁ, আমরা গিয়ে দেখি যে টিচার এসেছে, মানে 10% না, প্রায় 30% টিচার আর 70% স্টুডেন্ট। মানে 300 যদি লোক জড়ো হয়, 90 জন টিচার থাকে
আর 230 জন হচ্ছে স্টুডেন্ট। ওইটা যদি 1 লাখ হয় বা 50,000 হয় তাহলে নেবে। ওরা পাত্তা দেন না ওই জন্য। 200-300 নিয়ে আন্দোলন হয়, কি কিছু হবে না, ওরা কিছু করেই না। নিয়ে পুরোপুরি লাখখানেক লোক নিয়ে যেতে হবে, পুরো শহর জাম জাম করে দিতে হবে, তবে গিয়ে একটা কাজ। এইবার তুমি বলে এইবার যদি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মিটিং হয়, ম্যান্ডেটারি অ্যাটেন্ডেন্স সব দপ্তরে বলে দেয় সবাইকে যেতে হবে। ওই জন্য পুরো শহর দেখতে পায় ভিড়ে ভর্তি। স্টুডেন্টদের মধ্যে তো সেই ইউনিটি নেই। হ্যাঁ, সব টিচার যায় এরকম নয়, মানে আমি যেমন আমার ক্লাস আছে, আমি জানি না এখনো, মানে তাকে বলেছি, রিকোয়েস্ট করেছি চেঞ্জ করতে, না একান্তই না করলে আমার যাওয়া হবে, ট্রাই করবো যেতে। আচ্ছা চলো ব্যাক করি আমরা। জুলাই টু আগস্ট পয়েন্ট করে দিয়েছি, এর মধ্যে লিখবো দ্য ইলেকশন অফ দি সিএ ওয়াজ হেল্ড, পয়েন্টে লিখবো গণপরিষদের নির্বাচন সংগঠিত হলো, নির্বাচন হলো আর কি এই সময়। দ্য ইলেকশন অফ সিএ ওয়াজ হেল্ড। কার উপর বেস করে হলো? এই ক্যাবিনেট মিশন প্ল্যানে যা সিদ্ধান্ত হয়েছিল সেই অনুযায়ী হলো, ডট দিয়ে দাও। ইলেকশনের পরে মুসলিম লীগ কংগ্রেসের সঙ্গে ব্যবধান সৃষ্টি করলো, কেন? নির্বাচনের পরে তো একটা মোটামুটি আইডিয়া পাওয়া যায় কে জিতবে কে হারবে। মুসলিম লীগ দেখলো তাদের সেরকম কোনো রেসপন্স, মানে পপুলারিটি নেই, তো ফলে মুসলিম লীগকে ব্রিটিশরা বোঝাতে শুরু করলো যে তোমরা কংগ্রেসের সঙ্গ ছেড়ে দাও, তোমরা আলাদা কান্ট্রি ডিমান্ড করো, আমরা দিয়ে দেবো। সো প্যারা করে লেখোর পয়েন্টের পরেই, আফটার দি ইলেকশন মুসলিম লীগ রিফিউজ টু কোঅপারেট, আফটার দি ইলেকশন মুসলিম লীগ রিফিউজ টু কোঅপারেট with INC. Muslim League refused to cooperate with INC. বলেছিলাম তো যে ইলেকশনের পরে মুসলিম লীগ কংগ্রেসের সঙ্গ ছেড়ে দিল। সবগুলো বলে দিচ্ছি না, সবগুলোই তো বলে দিচ্ছি, বাংলায় বলে দিয়ে তো আমি ইংরেজি পয়েন্টটা বলছি। আফটার দি ইলেকশন মুসলিম লীগ রিফিউজ টু কোঅপারেট, রিফিউজ টু কোঅপারেট with INC and demanded for, এবং আলাদা গণপরিষদের জন্য ডিমান্ড করতে শুরু করলো, and demanded for separate constituent assembly, demanded for separate constituent assembly for মুসলিম ইন্ডিয়া। মুসলিম ইন্ডিয়া তখন নাম ডিসাইড হয়নি পাকিস্তানের, তখন আনডিভাইডেড ইন্ডিয়া আর মুসলিম ইন্ডিয়া এটা বলা হতো। সেপারেট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর মুসলিম ইন্ডিয়া। দিয়েছিল, বাট তখনও সে নামটা যে সর্বজন রাজ্য তো নয়, কেউ একজন নাম উল্লেখ করেছে, ঠিক আছে, রহমত আলী। নেক্সট দ্বিমত, মানে দ্বিজাতি তত্ত্ব সামনে নিয়ে আসে, দুটো আলাদা আলাদা জাতির জন্য আলাদা আলাদা কান্ট্রি তৈরি হবে। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। অক্টোবর, নেক্সট পয়েন্ট হচ্ছে অক্টোবর। অক্টোবরে নির্বাচনের রেজাল্ট বেরোলো, অক্টোবরের নির্বাচনের রেজাল্ট কি লিখবো? লিখবো দ্য রেজাল্ট অফ দি ইলেকশন ওয়াজ ডিক্লেয়ার্ড, দ্য রেজাল্ট অফ দি ইলেকশন ওয়াজ ডিক্লেয়ার্ড। তাহলে গণপরিষদের যে নির্বাচন হয়েছিল তার রেজাল্টটা বেরোলো। রেজাল্টটা কি এলো? আইএনসি 208, মুসলিম লীগ 73, আদার্স 15, টোটাল 296।
নমিনেটেড আর ইলেকশন হয়নি, নমিনেশন করেছে, শুধু ইলেকশনের রেজাল্টটা বেরিয়ে গেল। ইলেকশনের রেজাল্টটা লিখবে না, আইএনসি হচ্ছে 208, মুসলিম লীগ পেয়েছে 73, আর আদার্স পলিটিক্যাল পার্টি 15টা। এই তো সব 1946 এর মধ্যে চলছে তো, এখান থেকে মার্চ হয়েছে, তারপরে জুলাই টু আগস্ট, তারপরে অক্টোবর বললাম, এবার নভেম্বর বলবো, তারপরে ডিসেম্বর বলবো, পরপর বলবো। হয়ে গেছে এটা। আদার্স, অন্যান্য দল 73, আইএনসি 208 লিখেছো। চলো নেক্সট পয়েন্টে যাই, অক্টোবরের পরে নভেম্বর পয়েন্ট করবো। নভেম্বরে লেখো ধরো আমি কুচবিহারে যদি দেখি, কুচবিহারের রাজা আছে, তাহলে কুচবিহারের রাজা মনোনয়ন করলো। আবার হায়দ্রাবাদ নিজাম আছে, তাহলে নিজাম মনোনয়ন করলো। ঝাঁসিতে মহারানী আছে, মহারানী করলো। যে যেখানে আছে সে যেখানে তারা করছে। কোথাও জমিদার আছে তো জমিদার করছে। জমিদার কোথাও তারা নিজেরাই চলে যাচ্ছে, আবার কোথাও তার জামাইকে সেন্ড করে দিচ্ছে, কোথায় তার ছেলেকে সেন্ড করে দিচ্ছে, কোথাও তার মন্ত্রীকে সেন্ড করে দিচ্ছে, যার যেরকম মনে হচ্ছে। কারণ নমিনেশনে তো কোনো রুলস নেই, ওখানকার রুলার্স যাকে মনে হচ্ছে তাকেই সেন্ড করে দিচ্ছে। আচ্ছা, তাহলে নমিনেশন এবার লিখবো নভেম্বরের মধ্যে। দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ কমপ্লিটলি কনস্টিটিউট। দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সিএ লিখে নেবে বারবার, অনেকবার লিখতে হবে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ কমপ্লিটলি কনস্টিটিউট, গণপরিষদ সম্পূর্ণভাবে গঠিত হয়ে গেল। হয়েছে। নেক্সট, কনস্টিটিউট, তাহলে হ্যাঁ নভেম্বরে অ্যাকচুয়ালি নমিনেশনটা এসেছে, কোনো নির্দিষ্ট এটা ডেট দিয়ে কোশ্চেন দেয় না। তার কারণ এখানে নমিনেশন একদম এন্ড অফ দ্য উইক অবধি চলেছিল নভেম্বরে। এস্টাবলিশমেন্টের ডেট দিয়ে কোশ্চেন দেয়, ওটা আমরা লিখবো। তাহলে নেক্সট পয়েন্ট করো, 6 ডিসেম্বর 1946 নেক্সট ডেট। যেগুলো ডেট দিচ্ছে ওটা ডেট মনে রাখতে হবে, যেগুলো মান দিচ্ছে মান্থ মনে রাখতে হবে, যেগুলো শুধু ইয়ার দিচ্ছে ইয়ার মনে রাখতে হবে। এই ডেটে গণপরিষদ প্রতিষ্ঠিত হলো দিল্লিতে, দিল্লির টাউন হলে, দেখো হাইফেন দিয়ে। তাহলে নমিনেশন কমপ্লিট হয়ে গেছিল, গঠন হয়ে গেছিল কমপ্লিট, এবার এটাকে প্রতিষ্ঠা করতে হবে, দ্যাট ইজ 6 ডিসেম্বর। হাইফেন দিয়ে লেখো দ্য সিএ ওয়াজ এস্টাবলিশড ইন দিল্লি। গণপরিষদ, তার মানে গণপরিষদ দিল্লিতে প্রতিষ্ঠিত হলো, প্রতিষ্ঠিত হলো। কমপ্লিট তো নভেম্বরেই হয়ে গেছে, গঠন তো নভেম্বরেই হয়ে গেছে। এবার একটা প্রাতিষ্ঠানিক দিবস ঠিক করা হলো, যেদিন থেকে গণপরিষদটাকে প্রতিষ্ঠা করা হচ্ছে দিল্লির টাউন হলে। ওটাই লিখলাম যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ এস্টাবলিশড ইন দিল্লি। হয়েছে। এবার প্রথম মিটিং বসবে 9 ডিসেম্বর, প্রথম মিটিং বসছে। নেক্সট পয়েন্ট, 9 ডিসেম্বর 1946 দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হ্যাড ইটস ফার্স্ট মিটিং। গণপরিষদের প্রথম সভা বসলো। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হ্যাড ইটস ফার্স্ট মিটিং। কোথায় বসছে এটা? দিল্লিতেই বসছে। এই প্রথম দিনের মিটিং প্রিসাইড করার জন্য বয়োজ্যেষ্ঠ মেম্বার হিসেবে সচ্চিদানন্দ সিনহাকে দায়িত্ব দেওয়া হলো। তো আফটার ফুল স্টপ ওর সঙ্গে লেখো ইট ওয়াজ প্রিসাইডেড বাই সিনিয়র মোস্ট মেম্বার সচ্চিদানন্দ সিনহা। সিনিয়র মোস্ট মেম্বার সচ্চিদানন্দ সিনহা। তাহলে ব্র্যাকেটের মধ্যে লিখে নেব টেম্পোরারি প্রেসিডেন্ট, অস্থায়ী সভাপতি ছিলেন তিনি। ব্র্যাকেটে লিখে নেব টেম্পোরারি প্রেসিডেন্ট। যদি কোশ্চেন দেয় গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন, প্রথম সভাপতি কে ছিলেন, ইনি সচ্চিদানন্দ সিনহা। কত তারিখে প্রথম মিটিং বসে?
9 ডিসেম্বর। কবে প্রতিষ্ঠিত হয়? 6 ডিসেম্বর। কবে গঠিত হয়, মানে গঠন কমপ্লিট হয় কোন মাসে? নভেম্বর 1946। ক্লিয়ার হয়েছে এগুলো? নেক্সট 11 ডিসেম্বর 1946। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লিখে নাও তো, এর আগের পয়েন্টটাতেই 9 ডিসেম্বরের পয়েন্টের একটা জিনিস লিখে নাও। এই যে প্রথম মিটিং বসলো, এতে মুসলিম লীগ অ্যাটেন্ড করলো না, দে আর টোটালি বয়কট অফ দিস কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো লেখো ওখানে, মুসলিম লীগ ডিড নট অ্যাটেন্ড ইন দিস সেশন। মুসলিম লীগ ডিড নট অ্যাটেন্ড ইন দিস সেশন। এই 9 ডিসেম্বরের মধ্যে লিখবে। আগে মুসলিম লীগের মেম্বার কত ছিল? 389। তাহলে এটা কমে গিয়ে হয়ে যাবে 299, কারণ মুসলিম লীগ বেরিয়ে গেছে। ওকে, তাহলে ওটা একটু লিখে নাও, ইন্ডিকেট করে নিতে পারো পাশে স্টার দিয়ে, বা লিখেও নিতে পারো যে গণপরিষদের সদস্য সংখ্যা কমে হলো 299। এটা লিখতে হবে না, জানোই তোমরা কমে হলো যেটা, সেটা লিখে নাও। ইংরেজিতে লিখলে লেখো দ্য স্ট্রেংথ অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা স্ট্রেংথ অফ সিএ ওয়াজ রিডিউসড টু 299। হয়ে গেছে এই পর্যন্ত। এবার হচ্ছে 11 ডিসেম্বর পার্মানেন্ট প্রেসিডেন্টের নির্বাচন হচ্ছে গণপরিষদের। আর প্রেসিডেন্ট মানে সভাপতি অ্যাবসেন্ট থাকলে কি করে? উপসভাপতি সভাপতিত্ব করে। তাহলে দুজনকে উপসভাপতি করা হচ্ছে এখানে। এখানে হচ্ছে উপরাষ্ট্রপতি নয়, উপসভাপতি। ঠিক আছে, তাহলে এই সভাপতি উপসভাপতি কারা হলেন? সভাপতি হলেন রাজেন্দ্র প্রসাদ, আর দুজন উপসভাপতি করা হলো। একজন হচ্ছেন এইচ.সি. মুখার্জি, হরেন্দ্র কুমার মুখার্জি, আর হচ্ছেন ভি.টি. কৃষ্ণমাচারী। হ্যাঁ, হরেন্দ্র কুমার মুখার্জি, COOMER ইউজ করতেন। আচ্ছা, তাহলে আবার সেন্টেন্স করে লিখে নি। লেখো, রাজেন্দ্র প্রসাদ ওয়াজ ইলেক্টেড অ্যাজ পার্মানেন্ট প্রেসিডেন্ট। 11 ডিসেম্বরের মধ্যে রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হলেন। রাজেন্দ্র প্রসাদ ওয়াজ ইলেক্টেড অ্যাজ পার্মানেন্ট প্রেসিডেন্ট। ডট। তার নিচে আবার লেখো, এইচ.সি. মুখার্জি অ্যান্ড ভি.টি. কৃষ্ণমাচারী। H.C. Mukherjee and V.T. Krishnamachari was elected as permanent vice presidents. Was elected as permanent vice presidents of the Constituent Assembly বা CA. তাহলে এইগুলো সব হয়ে গেল 11 ডিসেম্বরে। এই এইচ.সি. মুখার্জি কিন্তু বাঙালি ছিলেন। ওকে, বাঙালি। আচ্ছা, নেক্সট পয়েন্ট করো। 13 ডিসেম্বর জওহরলাল নেহরু একটা উদ্দেশ্য সংকল্প একটা স্পিচ দেয়। এই স্পিচটা পরবর্তীকালে প্রস্তাবনা তৈরির ক্ষেত্রে হেল্প করে। তাহলে হাইফেন দিয়ে লেখো, দ্য অবজেক্টিভ রেজলিউশন ওয়াজ মুভড বাই। অবজেক্টিভ রেজলিউশনের বাংলা হচ্ছে উদ্দেশ্য সংকল্প। দ্য অবজেক্টিভ রেজলিউশন ওয়াজ মুভড বাই। অবজেক্টিভ রেজলিউশন ওয়াজ মুভড বাই জওহরলাল নেহরু। মুভড বাই জওহরলাল নেহরু। ঠিক আছে, ডট দাও। ওর সঙ্গে লেখো, দিস ওয়াজ the base of preamble of Indian Constitution. এটা আমাদের সংবিধানের প্রস্তাবনার ভিত্তি ছিল। This was the base of preamble of Indian Constitution. This was the base of preamble of Indian Constitution. এটি আমাদের সংবিধানের প্রস্তাবনার প্রধান ভিত্তি ছিল। ক্লিয়ার? ওকে, কোনোটা বাংলা মিস হয়ে গেলে আমাকে বলবে কিন্তু।
বুঝতে না পারলে, ঠিক আছে। চলো নেক্সট পয়েন্টে যাই আমরা। তাহলে এটা হয়ে গেল 1946 এর গল্প, 13 ডিসেম্বরের। এবার হবে হচ্ছে 1947। এর মধ্যে তিনটে সাব পয়েন্ট হবে। একটা হবে থার্ড জুন প্ল্যান, একটা হবে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, আর একটা হবে ড্রাফটিং কমিটি। দেখো প্রথমে একসঙ্গে লিখতে যাও না, কেটে যাবে। থার্ড জুন প্ল্যান দিয়ে প্রথম পয়েন্ট করো। কাকে থার্ড জুন প্ল্যান বলা হয়? মাউন্ট ব্যাটেন প্ল্যানকে, কারণ মাউন্ট ব্যাটেন প্ল্যান ডিক্লেয়ার করা হয়েছিল থার্ড জুন। তো তাই লেখো যে also known as also known as also known as Mountbatten Plan. থার্ড জুন প্ল্যানের মধ্যে লেখো also known as Mountbatten Plan, which was related with the partition, which was related with the partition of the country, যেটা দেশভাগের সঙ্গে যুক্ত ছিল, which was related with the partition of the country. ডট ওর সঙ্গে আরো লিখবে, লিখবে ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স থ্রু দিস প্ল্যান। ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স থ্রু দিস প্ল্যান, এই পরিকল্পনার মাধ্যমে ভারত স্বাধীনতা লাভ করেছিল। কোশ্চেন দেওয়ানোর সময় কোন প্ল্যানের মাধ্যমে স্বাধীনতা পেয়েছিল, তখন হবে মাউন্টব্যাটেন। ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স থ্রু দিস প্ল্যান। নেক্সট পয়েন্ট, নেক্সট হচ্ছে এটা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। এই আইনটা কে তৈরি করেছিল? ব্রিটিশ পার্লামেন্ট। ব্রিটিশ ক্রাউন, মানে আমাদের এখানে যেমন রাষ্ট্রপতি সাইন করলে আইন হয়, ওখানে তেমনি কিং বা কুইন সাইন করলে আইন হয়। তো ব্রিটিশ ক্রাউন এটাতে সাইন করে 18 জুলাই 1947। তাহলে ওটা দিয়ে লিখবো। এটা এখন লিখতে হবে, এটা ড্রাফটিং কমিটি, খসড়া কমিটি। তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মধ্যে লেখো যে দিস অ্যাক্ট was enacted by British Parliament on 18 July 1947। ওরা যে কোশ্চেন দেয় কবে ব্রিটিশ ক্রাউন ব্রিটিশ ক্রাউনের সাইন পেয়েছিল, on 18 July 1947। তাহলে এই আইনটা ব্রিটিশ ক্রাউনের সম্মতি পেয়েছিল 18 জুলাই 1947। তাই ওই দিনকে আইনটা তৈরি হয়েছিল। ইনঅ্যাক্টমেন্ট মানে তৈরি হওয়া, প্রণয়ন হয়, প্রণীত হওয়া। enacted by British Parliament on 18 July 1947। ডট দিয়ে দাও। By this act, India got complete independence. India got complete independence from British authority. India got complete independence from British authority. Dot. By this act, India got complete independence from British authority. এই আইনের মাধ্যমে ব্রিটিশদের হাত থেকে ইন্ডিয়া সম্পূর্ণভাবে স্বাধীনতা লাভ করলো। ডট দিয়ে দাও। নেক্সট হচ্ছে এটা ড্রাফটিং কমিটি। তখনও অবধি আমাদের ভারতের সংবিধান কিন্তু তৈরি হয়নি।
দেশ স্বাধীন হয়ে গেল 15ই আগস্ট, আমাদের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কার্যকরী হলো এবং দেশের সংবিধান নেই। কিভাবে চললো তাহলে? ওই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 যেটা ছিল ওটাকে মডিফাই করে ইমপ্লিমেন্ট করে দেওয়া হলো 15ই আগস্ট, এবং ওটা চলতে থাকলো যতক্ষণ না নতুন সংবিধান আসবে, ওটাই চলে। আফটার ফুল স্টপ নেক্সট যে পয়েন্ট করছো এখানে লেখো ড্রাফটিং কমিটির মধ্যে কোনটা? 1935 এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লিখতে পারো, লিখে দাও। ও কি লিখেছে? ড্রাফটিং কমিটি লিখেছে তো, ওখানে প্রথমে স্টার্টিং করো তাহলে। আফটার ইন্ডিপেন্ডেন্স, আফটার ইন্ডিপেন্ডেন্স ব্র্যাকেটে লিখে নাও 15th August 1947, ব্র্যাকেটে 1947 লিখে নিয়ে 15th August 1947 লিখে নিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দাও। আফটার ইন্ডিপেন্ডেন্স কমা ব্র্যাকেট ক্লোজ করে কমা, বুঝেছে? দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 was modified and enforced in India modified and enforced in India to conduct the governmental system of the country, to conduct the governmental system of the country। তাহলে আমাদের ভারতবর্ষের শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য 1935 সালের ভারত শাসন আইনকে একটু মডিফাই করে নিয়ে ইমপ্লিমেন্ট করা হয়। মডিফাইডটা কি করা হয়? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর সব জায়গায় কি ছিল? ব্রিটিশ গভর্নমেন্ট লেখা ছিল, ওটাকে কেটে দিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করে দেওয়া, বাকি সব যা ছিল তাই ছিল। ক্লিয়ার এটা? দিয়ে আমরা কি পয়েন্ট করেছিলাম? ড্রাফটিং কমিটি পয়েন্ট করেছিলাম। ওর মধ্যে এবার লেখো যে on 29th August 1947, on 29th August 1947, the drafting committee was appointed. On 29th August 1947, the drafting committee was appointed by the Constituent Assembly. বুঝলে? It was a 7-membered committee, 7 সদস্য বিশিষ্ট একটা কমিটি ছিল এটা। It was a 7-membered committee. হয়েছে? ডট দাও। On 30th August 1947, Ambedkar was elected. On the 30th পরের দিনই 30th August 1947, B.R. Ambedkar was elected as chairman of drafting committee. এই ড্রাফটিং কমিটির 7 জন মেম্বারের মধ্যে আম্বেদকরও ছিলেন, আর ছিলেন একজন মুসলিম মেম্বার মোহাম্মদ সাদুল্লাহ, আর একজন ছিলেন বাঙালি মেম্বার বি.এল. মিত্তর। পরবর্তীকালে বি.এল. মিত্তর এবং ডিপি খৈতান বলে আরেকজন মেম্বার ছিলেন। এটা মডিফাই হয়, চেঞ্জ হয়ে যায়। ডিপি খৈতান মরে যায় আর বি.এল. মিত্তর শারীরিক কারণে পদ ছেড়ে দেয়। তার জায়গায় টিটি কৃষ্ণমাচার্য আর এন মাধবা রাওকে নিয়ে আসা হয়, আর চেয়ারম্যানশিপ করে যান আম্বেদকর। যেহেতু ড্রাফটিং কমিটি ভারতের সংবিধানের মেন খসড়াটা তৈরি করেছে আর তার চেয়ারম্যানশিপ করেছে আম্বেদকর, তাই আম্বেদকরকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে লিখে নিয়েছে ড্রাফটিং কমিটির গল্প। কবে ইলেক্টেড হয়েছেন? হয়ে গেছে 30শে অগস্ট। ব্যাস, তারপরে ওর সঙ্গে ওই পয়েন্টের মধ্যে লেখো, ওই প্যারার মধ্যে, যে
The drafting committee mainly focused on the draft of Indian Constitution. Mainly focused on the draft of Indian Constitution. বুঝছে? Draft of Indian Constitution dot দাও। But actually the first draft of Indian Constitution was prepared by the legal constitutional advisor of the Constituent Assembly, the legal constitutional advisor of the Constituent Assembly, legal constitutional advisor of the Constituent Assembly, B.N. Rao, Benegal Narsingh Rao, RAU spelling। মানেটা হচ্ছে আমাদের সংবিধানের খসড়া কে বানিয়েছে? খসড়া কমিটি বানিয়েছে, কিন্তু আসলে এই খসড়াটা বানিয়ে দিয়েছিল বি.এন. রাও, যিনি সংবিধানের প্রথম খসড়া বানিয়েছিলেন। এই খসড়াটাকেই ড্রাফটিং কমিটি নিয়ে কাজ করেছে। সালটা মনে হয় একই সঙ্গে। কি বললে আর বলো? সাংবিধানিক উপদেষ্টা। হ্যাঁ, সাংবিধানিক পরামর্শদাতা বা উপদেষ্টা বলতে পারো, লিগাল অ্যাডভাইজারও বলতে পারো, আইনি পরামর্শদাতা বলতে পারো। উনি ছিলেন তৎকালীন ভারত আন্তর্জাতিক বিচারালয়ের জাজ ছিলেন। এখন যেমন দলবীর ভান্ডারী রয়েছে না ইন্ডিয়া থেকে, দা হেগে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, তখন এই বি.এন. রাও ছিলেন। তো উনি সংবিধানের পরামর্শদাতা প্লাস প্রথম ড্রাফট উনি বানিয়ে দিয়েছেন। ওই ড্রাফটটা নিয়ে আম্বেদকরের টিম কাজ করেছে। বোঝা গেছে? ডট দিয়ে দিয়েছে। নেক্সট পয়েন্ট করো প্যারা করে। The drafting committee finalized its draft. The drafting committee finalized its draft in October 1948. October 1948. আচ্ছা, ওইখানে যেখানে বি.এন. রাওয়ের কথা লিখলে না, ফার্স্ট ড্রাফট বানিয়ে দিয়েছে, ওটা লিখে নাও তো 21শে ফেব্রুয়ারি 1948। 21শে ফেব্রুয়ারি 1948। তাহলে ফেব্রুয়ারি মাসে দিয়েছে, এদিকে অক্টোবরে কমপ্লিট কাজ, মানে 8 মাস মতো সময় লেগেছে। ইটস ড্রাফট ইন অক্টোবর 1948। 1948, হ্যাঁ, ওদিকে 47 অগস্টে হলো, তারপরে ফেব্রুয়ারিতে প্রথম ড্রাফট, তারপরে ফাইনাল ড্রাফট অক্টোবরে। এরপরে ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং এন্ড থার্ড রিডিং হয়। থার্ড রিডিং কমপ্লিট হয় 26 নভেম্বর 1949। তো নেক্সট পয়েন্টে ওটাই করবে, 26 নভেম্বর 1949। কি হয়েছিল এই দিন? অ্যাডপ্টেড হয়েছিল সংবিধান, লিখে নাও। The Constitution of India was adopted. The Constitution of India was adopted by the Constituent Assembly. Adopted by the Constituent Assembly. ব্র্যাকেটে লেখো on the behalf of people of India, তাই তো? ভারতের জনগণের হয়ে। এই জন্য অ্যাডপশন ডেট বললে এই ডেটটাকে বলা হয় সংবিধান গ্রহণের তারিখ। সংবিধান গ্রহণের তারিখ। কেন সংবিধান তৈরি হয়ে যাওয়ার পরেও ওই দিনকে সংবিধানকে কার্যকরী করা হলো না কেন?
এর কারণ লুকিয়ে আছে 1930 সালে। 1930 সালে স্বরাজ দিবস পালন করে আসছে 26শে জানুয়ারি কংগ্রেস। তাই ওই কংগ্রেসের ওই ইতিহাসের বিষয়টাকে না ঘাটার জন্য, যেহেতু তখন তার কোনো দল নেই, ওরাই যা বলছে তাই সবাইকে শুনতে হচ্ছে, তো ওরা এই জন্য একতরফাভাবে সিদ্ধান্ত নেয় আমরা ওই ডেটটাতে সংবিধান কার্যকরী করব এবং ওটাকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করবো। কারণ স্বরাজ দিবস তো দুটো হবে না, 15 আগস্ট একটা হয়ে গেছে অলরেডি, আবার 26শে জানুয়ারি হয় না, তাই 26শে জানুয়ারি সংবিধানকে কার্যকরী করা হয়। তাহলে ওখানে লেখো এই পয়েন্টটার মধ্যে আগে লিখে নাও, এই যে পয়েন্টটা 26শে নভেম্বর যেটা, এটা লেখো, দিস ডেট নোন অ্যাজ কনস্টিটিউশন ডে, এটাকে সংবিধান দিবস হিসেবে পালন করে, মোদী সরকার এসে স্টার্ট করেছে। দিস ডে নোন অ্যাজ কনস্টিটিউশন ডে, সংবিধান দিবস। অ্যাডপশনের ডেটটাই হচ্ছে সংবিধান দিবস। এটা অনেকে ভুল করে, অ্যাডপশন ডেট না লিখে এনফোর্সমেন্টের ডেটটা বলে দেয়, কনস্টিটিউশন ডে, ঠিক আছে, সরি। নেক্সট 26 জানুয়ারি 1950 যেটাতে স্টার্ট করেছিলাম পয়েন্ট, 26/1950 পয়েন্ট করো, হাইফেন দিয়ে লেখো, কমেন্সমেন্ট ডেট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। কমেন্সমেন্ট মানে হচ্ছে সূচনার তারিখ, শুরুয়াত, COMMENCEMENT, কমেন্সমেন্ট ডেট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের সূচনার তারিখ, মানে এটাই হচ্ছে সংবিধান কার্যকরী হওয়ার তারিখ, এনফোর্সমেন্ট ডেট। নিচে একটা ছোট্ট করে স্টার দাও। এই যে 299 জন মেম্বার, এরা তো প্রত্যেকদিন প্রেজেন্ট থাকে না, ফাইনালি যখন সাইন হয় তাতে 284 জন সাইন করেছে। এটা দিয়ে কোশ্চেন দেয় যে কতজন সংবিধানে সাইন করে, কতজন মেম্বার, ওখানে লিখে দাও ফাইনালি 284 মেম্বার সাইন অন ইন্ডিয়ান কনস্টিটিউশন, নিচে স্টার দিয়ে লিখে দাও, ফাইনালি 284 মেম্বার সাইন অন ইন্ডিয়ান কনস্টিটিউশন। Okay. Finally, 284 member sign on Indian Constitution. ডট দিয়ে দাও। তো এই হচ্ছে আমাদের সংবিধান তৈরির পুরো স্টোরিটা, ক্লিয়ার? আরেকবার বলো সবাই, এটা বলো প্রথম। 1934 কি হয়েছিল? এমএন রয় ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া লেখার মধ্য দিয়ে প্রস্তাব দিলেন যে আমাদের এইভাবে দেশের সংবিধান তৈরি করা যেতে পারে। এরপরে 1935 কি হলো? অফিসিয়ালি গণপরিষদের ডিমান্ড রেজ করা হলো, কার থ্রু দিয়ে? কংগ্রেসের থ্রু দিয়ে। তারপরে তুমি বলো কি হলো 1940 কি হলো বলো, দেখে বলতে হবে না, মনে থাকলে বলো বা ক্যাজুয়ালি বলো, মানে তো চাপ নিয়ে বলতে হবে। 1940 আইএনসির যে ডিমান্ড করেছিল সেই ডিমান্ডটাকে অ্যাকসেপ্ট করা হলো। কি ডকুমেন্টের মাধ্যমে করা হলো? অগাস্ট অফার ডকুমেন্টের মাধ্যমে। ওকে, নেক্সট তুমি বলো 42 কি হলো? অংশ তো হলো, এক্ষুনি তো বললো 42 ক্রিপস মিশন ইন্ডিয়াতে এলো। ক্রিপস মিশন ইন্ডিয়াতে কি জন্য এলো? এই গণপরিষদের সদস্য কত হবে ঠিক করার জন্য, যে সিদ্ধান্ত করা গেল ফেলিওর। নেক্সট 1946 কি হলো মার্চে? ক্যাবিনেট মিশন প্ল্যান এলো। কতজন মেম্বার ছিল? 3 জন। কি কি নাম? প্যাথিক লরেন্স, এভি আলেকজান্ডার আর স্ট্যাফোর্ড ক্রিপস। চেয়ারম্যান কে ছিল? লরেন্স। এই 3 সদস্য বিশিষ্ট মেম্বাররা কি ঠিক করলো? গণপরিষদের টোটাল মেম্বার কত হবে? 389। এর মধ্যে ইলেক্টেড কত? 296। নমিনেটেড কত? 93 জন। ইলেক্টেড এর মধ্যে 4 জন কোথা থেকে আসবে? দিল্লি, মেওয়ার, আজমির আর কুর্গ বালুচিস্তান থেকে। আর 292 জন কোথা থেকে আসবে? 11টা গভর্নরের প্রভিন্স থেকে। এই ইলেকশনটা ডিরেক্ট হয়েছিল না ইনডিরেক্ট হয়েছিল? রেশিও কত ধরা হয়েছিল জনগণের? আর এই ইলেকশনটার ক্ষেত্রে ইনডিরেক্ট ইলেকশন কার উপর বেস করে হয়েছিল? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের উপর ভিত্তি করে। নেক্সট তুমি বলো তারপরে কি হলো? কুর্গ, কুর্গ বালুচিস্তান, COORG, কুর্গ বালুচিস্তান।
এটা কর্ণাটকের না, এটা হচ্ছে পাকিস্তান টেরিটরিতে আছে। বালুচিস্তানেরটাকে পূর্ব বালুচিস্তান বলা হয়। হ্যাঁ। শুধু বালুচিস্তান বললেও কোনো অসুবিধা নেই, অপশন অনেক সময় থাকতে পারে, মাথায় রেখে দেওয়া উচিত। আচ্ছা নেক্সট বলো, 1942 এ 46 এর জুলাই থেকে অগাস্টে কি হলো? ভোট হলো, গণপরিষদের নির্বাচন হলো। নির্বাচনের রেজাল্ট কবে বেরোলো? অক্টোবরে। কে কত পেল? 73টা, 208, আর আদার্স হচ্ছে 15। নেক্সট তুমি বলো, তারপরে কি হলো? নভেম্বরে গণপরিষদের গঠন কমপ্লিট হয়ে গেল। আর প্রতিষ্ঠিত হলো কবে গণপরিষদ? 6ই ডিসেম্বর 1946। কোথায় হলো ওটা? দিল্লির টাউন হলে। তুমি বলো তারপরে এটা 9 ডিসেম্বর কি হলো? ফার্স্ট মিটিং বসলো। কে প্রিসাইডিং করলেন? সচ্চিদানন্দ সিনহা। আর এই মিটিং এ কজন মেম্বার প্রেজেন্ট হলো, মানে কারা প্রেজেন্ট হলো না? ছিল না, শুধু কংগ্রেসের মেম্বাররা প্রেজেন্ট হলো আর নমিনেটেড মেম্বার প্রেজেন্ট হলো। তুমি বলো তারপরে কি হলো? কি হলো? কে? ওকে, কে? এই মুখার্জি, ভিটি। এবার তার 13 ডিসেম্বর কি হলো? মুভ করলেন। তাহলে আমাদের প্রস্তাবনা জনককে জওহরলাল নেহরু, তিনিই বানিয়েছিলেন, তিনি উত্থাপন করলেন। এইটাই পরবর্তীকালে প্রস্তাবনা হয় ইন্ডিয়া। তুমি বলো তারপরে কি হলো? বলে দিলে, বলা হয়ে গেছে। হ্যাঁ, তুমি ওটাই চেক করছিলে তো। 14 ডিসেম্বর আমি পড়াইনি। 13 ডিসেম্বর পরে এদিকে তাকাও, কি হয়েছে 1947 এ? কি আছে? থার্ড জুন প্ল্যান। বলো থার্ড জুন প্ল্যান কি হয়েছিল? ডিক্লেয়ার হয়। আর কবে? 47 সালের 18 জুলাই। আর কার্যকরী হয় কবে? 15 আগস্ট। ওকে, নেন কি হয়েছিল ইন্ডিয়াতে? ব্রিটিশদের কর্তৃত্ব অবসান ঘটিয়ে ভারতবর্ষ পূর্ণ স্বরাজ লাভ করে। এন্ড দেন ড্রাফটিং কমিটি কবে অ্যাপয়েন্টেড হয়? তুমি বলো। ওই মাসেই 29 আগস্ট। 15 আগস্ট কার্যকরী হলো, 29 আগস্ট চেয়ারম্যান ইলেক্টেড হলেন আম্বেদকর। 7 জন মেম্বারের মধ্যে মুসলিম মেম্বার কজন ছিলেন, তার নাম কি? নাম মোহাম্মদ সাদুল্লাহ। সাদুল্লাহ, সাদুল্লাহ, SAADULLAH। আর বাঙালি ছিলেন, তার নাম কি ছিল? BL মিত্তর। BL মিত্তর, এল হয়েছে, BL মিত্র একদম। আচ্ছা নেক্সট তুমি বলো, এরপরে কি হলো? 26শে নভেম্বর 1949। আচ্ছা ওটা বলবে, হ্যাঁ বলো। 21শে ফেব্রুয়ারি কি হলো? ফার্স্ট ড্রাফট তৈরি করে দিল। কে তৈরি করে দিল? BN রাও। আর সেই BN রাওয়ের ড্রাফটটা নিয়ে ফাইনাল করলো ড্রাফটিং কমিটি কবে? হ্যাঁ, আম্বেদকর টিম গঠন হয়ে গেছে অলরেডি। অক্টোবর 1948 এ ফাইনাল ড্রাফটটা তৈরি কমপ্লিট করলো। এন্ড দেন 8 মাস, ফেব্রুয়ারি থেকে অক্টোবর, 10 থেকে 2 বাদ দাও। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে তুমি বলো যে হচ্ছে ওই 26 নভেম্বর কি হলো? সংবিধানকে অ্যাডাপ্ট করা হলো। এই অ্যাডাপশনের ডেটটা প্রস্তাবনার মধ্যে দেওয়া আছে। কারা করলো? অ্যাকচুয়ালি ওরা করলো জনগণের হয়ে। এন্ড দেন কার্যকরী হলো কোন ডেটে? ক্লিয়ার হয়েছে সবটা? এইভাবেই বাড়িতে 2-3 বার পড়বে, মুখস্থ হয়ে যাবে। ওকে, এখানে আর একটা পয়েন্ট লিখে নাও তো। দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, না লেখো, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ framed by Constituent Assembly. The Constitution of India was framed by Constituent Assembly. Framed, FRAMED, framed by Constituent Assembly by CA in a long period of 2 years, 11 months, 18 days. In a long period of 2 years, 11 months, 18 days. মানে হচ্ছে
গণপরিষদ ভারতের সংবিধান তৈরি করেছিল দীর্ঘ 2 বছর 11 মাস 18 দিন ধরে। এই সময়কালটা হচ্ছে 26শে নভেম্বর 6ই ডিসেম্বর 1946 থেকে 26শে নভেম্বর 1949 পর্যন্ত। এই ডেটটা, এই বিটুইনটা 2 বছর 11 মাস 18 দিন। 2 বছর 11 মাস 18 দিন বা 2 years 11 months 80 days, and the total expenditure was 64 lakh rupees। খরচ হয়েছিল 64 লক্ষ টাকা। হ্যাঁ, একটা বইয়ের 17 দিনও ছিল। কি ছিল? 2 বছর 11 মাস 17 দিন ছিল। যাই না, আমি তো বই শুধু দেখলে তো হয় না, তোমাদের কি আনসার দিচ্ছে কমিশন সেটাকেও দেখে করতে হয়। তো সেই হিসেবে আমি বলেছি, তবে জানি না কোনো বইয়ে কি ছিল, আমার জানা নেই। আমি আমার হ্যাঁ 64 লাখ 64 lakh rupees, and the total expenditure was 64 lakh rupees। মোট খরচ হয়েছিল 64 লক্ষ টাকা, সংবিধান তৈরি করতে। এবং প্রায় 60 ডিফারেন্ট কান্ট্রির সংবিধান নিয়ে আসা হয়েছিল। 60টা ডিফারেন্ট দেশের সংবিধান নিয়ে আসা হয়েছিল, দিয়ে সংবিধান তৈরি হয়েছে। তো এই হচ্ছে আমাদের গণপরিষদের বিষয়। এখন অনেক টাকা, অবশ্যই এখন অনেক টাকা, কয়েক কোটি টাকা, হ্যাঁ কয়েকশো কোটি। 60 ডিফারেন্ট কান্ট্রির সংবিধান নিয়ে আসা হয়। বিদেশ থেকে সংবিধান নিতে হবে। ভাগ্যিস এখন নয়, তাহলে এখন দেখতে ওটা হতো 2 লাখ টাকা, আর দেখাতে হচ্ছে 200 লাখ, বাকি ওই 188 লাখ পকেটে ঢুকতো, আর তখন এই একটা জিনিস ছিল যা ছিল যা সংবিধান জেনুইন ছিল। হ্যাঁ বলো। ব্রিটিশ, হ্যাঁ একটা দেশের মানুষ, তোমাকে এক্ষুনি যদি কাল আজ থেকে আমি বা কাল থেকে তোমাকে আমি সাউথ ইন্ডিয়ান স্টাইলে সবকিছু কাজ করতে বলি, তুমি শিখতে পারবে? এবার আমি একজনের ক্ষেত্রে বলছি না, একটা স্কুলে ধরো 2000 স্টুডেন্ট আছে, দুম করে ওদের স্টাইল আমি পরের দিন থেকে চেঞ্জ করে দিলাম, সম্ভব? ওরা দীর্ঘদিন ধরে যে পদ্ধতিতে চলছে, না তো সেটা আমি বলছি তোমাকে, সেটা আমি বলতে চাইছি, আমরা যে রেওয়াজে চলছিলাম দুম করে চেঞ্জ করবে কি করে? 200 বছর ধরে আমরা সেটা রুল হয়েছে। এটা এখনো পর্যন্ত 75 বছর হয়েছে আমাদের ইন্ডিপেন্ডেন্স, মানে সংবিধান কার্যকরী হওয়া। তো সেখানে 200 বছরের পদ্ধতি তুমি দুম করে চেঞ্জ করে দিলে এত বড় দেশের সম্ভব নয় সেটা করা। মানে বুঝতে পেরেছো, মানে একটা দেশ যেখানে মাল্টিকালচারাল পিপল রয়েছে, তাকে দুম করে তুমি অন্য একটা প্যাটার্নে নিয়ে আসলে তাহলে দেশের লোক বিদ্রোহ করবে। যেমন পাকিস্তানে আমরা দেখতে পাই মধ্যে মধ্যে বিদ্রোহ করে সরকার চেঞ্জ করে দেয়,